ট্রাইব্যুনালের সামনে জব্দকৃত আবু সাইদের গেঞ্জির অংশবিশেষ যখন ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় এবং আমার হাতে দেয়া হয়, তখন আমি দেখে পাইনি, এবং আমি দেখে পাইনি জন্য আমি আবার তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি যে, দেখেন তো এই জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা। উনি খুব পর্যবেক্ষণ করেছেন গভীরভাবে, এবং ট্রাইব্যুনালের ওই সময় সাইলেন্ট ছিলেন সবাই, এবং উনি উত্তর দিলেন যে না, কোনো ছিদ্র নাই। ট্রাইব্যুনালে এই যে প্রদর্শিত গেঞ্জির অংশবিশেষে যে ছিদ্র নাই, তাহলে ছিদ্র না থাকলে একটা কোশ্চেন এসে যায় যে তাহলে কি গুলি ঢোকে নাই? ডেফিনিটলি তাহলে গুলি ঢোকে নাই, এই প্রিজাম্পশনটা বা এই মানে অনুমানটা চলে আসে। তাহলে এই ধরনের সুনির্দিষ্ট কোনো কিছু বলা না থাকলেও পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, গুলির ফলে যে সকল ঘটনা ঘটতে পারে, সেই সকল বিষয় মাথায় রেখে কিন্তু একটা তদন্ত করা উচিত বলে আমি মনে করি। ঈদ হত্যা মামলার যে শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তদন্তকারী কর্মকর্তা অনেক বিস্ফোরক তথ্য হাজির করছেন, মানে রীতিমতো অবাক করা সব তথ্য। আপনি শুনানির সময় উপস্থিত থেকে কি ধরনের তথ্য তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন যেটা মামলাটিকে অন্য আলোতে দেখতে বাধ্য করে? হ্যাঁ, আপনি যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে আমি তদন্তকারী কর্মকর্তা যিনি এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল করেছেন, মিস্টার রুহুল আমিন, ওনাকে আমি ২ দিন ক্রস এক্সামিনেশন করি। ২য় দিনে ক্রস এক্সামিনেশনের সময় আমি ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করি যে, আবু সাইদের যখন মাথার ইনজুরি হওয়ার পর, মানে হেড ইনজুরির পরে যখন তোর মানে যে ঘটনাস্থলে আবু সাইদ ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, এবং আমি প্রশ্ন করেছিলাম যে, আপনারা যে ম্যাটেরিয়ালস দাখিল করেছেন, সেই ম্যাটেরিয়ালসে ১৭ই আ জুলাই ২০২৪ এর একটা প্রথম আলোর ৩ টি ছবি ওনারা সহ একটা রিপোর্ট দাখিল করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, এবং অন্যান্য ভিডিওতেও তাই, আল জাজিরার ভিডিওতেও তাই, যে আবু সাইদ যখন ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল ঘটনাস্থলে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে, যেখানে ঘটনা ঘটেছে, সেই জায়গায় তার ২ হাত প্রসারিত দাঁড়ানো অবস্থায় তার গায়ে যে কালো রঙের গেঞ্জিটি ছিল, সেটি গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত অবস্থায় ছিল। প্রসিকিউশনের দাবি অনুসারে যে আমাদের যে ২ জন পুলিশ অফিসার, অর্থাৎ একজন কনস্টেবল, যদিও তারা পুলিশ অফিসার না, মানে ভুল করে মানুষ বলে, তাই আমিও বললাম। একজন কনস্টেবল, একজন এএসআই, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং এএসআই আমির হোসেন, এই ২ জনকে অভিযুক্ত করা হয়েছে যে তারা গুলি করে তাকে হত্যা করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রেখেছেন। তো এখন ওই জায়গায় আমি প্রশ্ন করেছিলাম তদন্তকারী কর্মকর্তাকে যে, আবু সাইদ যখন ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, সেই সময় কালো রঙের যে গেঞ্জিটি তার গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত ছিল, সেই গেঞ্জিটি আপনি জব্দ করেছেন কিনা? তো উনি বলেছেন যে, হ্যাঁ, আমি জব্দ করেছি, আংশিক জব্দ করেছি। তারপর আমি আ সা এই বিষয়ে সর্বশেষ প্রশ্ন করলাম, গেঞ্জিটি আপনি বাহির করেন। বাহির করা হলো উন্মুক্ত ট্রাইব্যুনালে। আমি গেঞ্জিটির অংশবিশেষ হাতে নিয়ে দেখলাম কোনো ছিদ্র নেই। তখন আমি অংশবিশেষ তদন্তকারী বলছেন, আংশিকভাবে জব্দ করেছেন বলছেন, এর অর্থ কি? এর অর্থ হলো যে পুরো গেঞ্জিটি তারা মানে প্রসিকিউশনের যে তদন্তকারী কর্মকর্তা জব্দ করেন নাই। আংশিক জব্দ করেছেন, অংশবিশেষ। শব্দটা এভাবেই লেখা আছে, তাই আমি অংশবিশেষ বলাটাকেই বেশি মানে প্রায়োরিটি দিচ্ছি। গেঞ্জিটার কোন অংশ থেকে কোন অংশ উনারা জব্দ করেছেন? পুরোটা কেন সে করেননি? বিষয়টাও পুরোটা আ সে কাছে। বিষয়টাও তারা তারা অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা মানে বলতে পারেন নাই। তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে, এটা এই আইসিটি মামলা ১-২০২৫ হওয়ার আগে আবু সাইদ হত্যা মামলায় ২ টো মামলা হয়। রংপুর মেট্রোপলিটন আ থা এলাকার অধীনে রংপুর তাজহাট যে একটা পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনে ২ টো মামলা হয়। এই ২ টো মামলার একটি মামলাতে, যেটা ১ম মামলা হয়, সেই মামলাতে এই আগের যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তিনি এটা জব্দ করেছেন অংশবিশেষ।
সেই অংশবিশেষ জব্দটাই আবার পুনঃজব্দ করেছেন আইসিটির যে তদন্তকারী কর্মকর্তা মিস্টার রুহুল আমিন। এখন প্রশ্ন হলো যে আমি যখন বলেছি যে এই যে অংশবিশেষ এটা সামনের না পিছনের, এটা মিস্টার রুহুল আমিন কিন্তু উত্তর দিয়েছেন যে এটা আমি জানি না, এটা পূর্বতন যিনি তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছেন উনি ভালো বলতে পারবেন। তো এখন এটা তো হলো প্রসিকিউশনের দায়িত্ব, কারণ বার্ডেন লাইজ আপন দ্য প্রসিকিউশন টু প্রুভ দ্য প্রসিকিউশন কেস। দেন আমি যখন কোশ্চেন করলাম যে এই গেঞ্জির যে অংশবিশেষ, আবু সাইদের পরনের যে গেঞ্জির অংশবিশেষ আপনারা জব্দ করেছেন বা পুনঃজব্দ করে আদালতে প্রদর্শিত করেছেন, এইটা এখন দেখান। তখন উনি দেখালেন এবং গেঞ্জিটির অংশবিশেষ আমি হাতে নিয়ে উন্মুক্ত ট্রাইব্যুনালে সবার সামনে নিজে দেখলাম যে কোনো পিলেট হোল নেই। ছিদ্র নেই বলতে পিলেট হোল নেই। তারপর আমি তখন তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম, "দেখেন তো এই জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা?" তদন্তকারী কর্মকর্তা অনেকক্ষণ ধরে দেখেছেন এবং ট্রাইব্যুনালে উপস্থিত সকলেই তখন সাইলেন্ট ছিলেন। কারণ এই কোশ্চেনটি ছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তদন্তকারী কর্মকর্তা এই প্রশ্নের উত্তরে ট্রাইব্যুনালকে জানালেন যে কোনো ছিদ্র নেই। তো এ থেকে একটা জিনিস এসে যায় যে আসলে এর আগে আমি এই মামলার ব্রিফিং এও বলেছিলাম এবং এই তদন্তকারী কর্মকর্তাকেও আবার সেই দিন একই দিনে জিজ্ঞাসাবাদ করেছি যে দেখেন তো যে এই মামলার সুরতহাল রিপোর্টে মাথার মৃত্যুর সম্ভাব্য কারণ কি বলা আছে? মানে তখন উনি স্বীকার করেছেন যে হ্যাঁ, লেখা আছে যে হেড ইনজুরিতে তার মৃত্যু হয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু তখন ইন্ডিকেটেড হয়ে যায়। আর গুলি লাগার ফলে যে তার মৃত্যুর যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটা এখন ডাউটফুল হয়ে যায়। অ্যাডভোকেট দুলো, এই যে আপনি যে প্রথম আলোর রিপোর্ট তারা জমা দিয়েছেন বলছেন তদন্তকারী কর্মকর্তা কিংবা আল জাজিরার ফুটেজ জমা দেওয়া হয়েছে, এই সবগুলোই কিন্তু আমি প্রথম আলোরটা একদম মনে করতে পারি, কারণ অসংখ্যবার এর পরেও আবু সাইদ সংক্রান্ত রিপোর্ট করতে গিয়ে ওই প্রথম আলোর প্রতিবেদনটা দেখেছি। ওই ছবি এবং ওই ফুটেজ সবই কিন্তু যমুনা টিভির ফুটেজ থেকে সংগৃহীত। এবং আপনি যে বলছেন যে কোনো মানে বন্দুকের গুলির কোনো ছিদ্র পান নাই আপনি আবু সাঈদের পরিহিত মানে আমি যেই পাইনি বলতে আমি উন্মুক্ত ট্রাইব্যুনালের সামনে জব্দকৃত আবু সাইদের গেঞ্জির অংশবিশেষ যখন ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় এবং আমার হাতে দেয়া হয়, তখন আমি দেখে পাইনি এবং আমি দেখে পাইনি জন্য আমি আবার তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি যে দেখেন তো এই আহ, জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা। উনি খুব পর্যবেক্ষণ করেছেন গভীরভাবে এবং ট্রাইব্যুনালের ওই সময় সাইলেন্ট ছিলেন সবাই এবং উনি উত্তর দিলেন যে না, কোনো ছিদ্র নাই। এবং ১৭ই জুলাইয়ের ওই প্রথম আলোর প্রতিবেদনে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল তখনও কিন্তু পুলিশ শুধুমাত্র রাবার বুলেট ব্যবহার করছিল। এবং সঠিক। আপনি তো আপনার কথাটা এইটা মানে হ্যাঁ, রাবার বুলেট কি ফুঁড়ে চলে যেতে পারে নাকি আঘাত করেছে এমন ভাবে যে মৃত্যু হয়েছে? এই প্রশ্নগুলোও কিন্তু বারবার উঠেছে আবু সাঈদের মৃত্যুর পর থেকে, কারণ প্রাণঘাতী বুলেট কিন্তু তখন পুলিশের কাছে ছিল না। আপনি যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন। আমার আমার প্রশ্নে এটাও ছিল, তদন্তকারী কর্মকর্তাকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম যে যে প্রথম আলোর রিপোর্ট আপনারা সংযুক্ত করে দিয়েছেন আপনাদের প্রসিকিউশন ম্যাটেরিয়ালস এর একটা ডকুমেন্টে, যেটা ওনারাই আবার এটাকে এক্সিবিট করেছেন। তো সেই প্রথম আলোর রিপোর্টে দেখেন লেখা আছে যে রাবার বুলেট, পুলিশ রাবার বুলেট ছোড়ে। তার মানে মেটাল বুলেট ওখানে ছোড়া হয় নাই। তো এটা হলো প্রথম আলোর ওই রিপোর্ট অনুসারে যে রিপোর্টটা ওনারা দাখিল করেছেন। এখন আরেকটা বিষয় এসে যায় যে আসলে রাবার বুলেট আপনি যেটা বলেছেন যে রাবার বুলেট গেঞ্জিকে মানে পরিহিত গেঞ্জিকে আবু সাইদের ছিদ্র করতে পারে কিনা। যদি গেঞ্জিকে ছিদ্র করতে না পারে তাহলে তাহার বডির জন্য ছিদ্র হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ মানুষের যে বডি আর মানুষের যে গেঞ্জি আমাদের দেশে বিশেষ করে আবু সাইদের যে গেঞ্জিটার অংশবিশেষ জব্দ করা হয়েছে, এটা ফুললি আমার আমার এখন মনে হচ্ছে যে ওটা একটা কটন গেঞ্জি এবং তাহলে কটন গেঞ্জির অবশ্যই ছিদ্র হতে বাধ্য যদি সেখানে রাবার বুলেট হোক আর লেড লেড পিলেটস হোক। তা যেহেতু ছিদ্র হয়নি তাহলে এখানে
প্রসিকিউশনের যে দাবি, সেই দাবিটি ডাউটফুল হয়ে যায় ক্লিয়ারলি। আপনি সুরতহাল রিপোর্টের কথা বলছিলেন। আমি তো সুরতহাল রিপোর্ট দেখি নাই। কিন্তু আপনি তো নিশ্চয়ই মনে আছে যে আবু সাঈদের পিতা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার শুনানির একেবারে ১ম দিকে এসে সাক্ষ্য দিলেন, তো উনি তো উনার ছেলের লাশ আসলে যখন গভীর রাতে পেয়েছেন, গভীর মনোযোগে, গভীর মমতায় সেই লাশ দেখেছেন। উনি কিন্তু ট্রাইব্যুনালে এসে তার সাক্ষ্যে বললেন যে উনার স্পষ্ট মনে আছে যে যখন গভীর রাতে তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছে, এবং পিতা একবারও উল্লেখ করলেন না যে তার ছেলের বুকে কোনো ইনজুরি বা গুলির মানে ছিদ্র হয়ে গিয়েছিল কিংবা কোনো রক্তের চিহ্ন, কিচ্ছু উল্লেখ করলেন না। তিনি পরম মমতায় বারবার বললেন যে তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। হেড ইনজুরির কারণ কি? কারা তার এই হেড ইনজুরি ঘটালো? পুলিশ তো সামনে, যমুনা টিভির ফুটেজ অনুযায়ী, প্রথম আলোর ছবি অনুযায়ী। তাহলে হেড ইনজুরি হলো কি করে? আপনি ঠিকই বলেছেন যে আবু সাঈদের পিতা যখন তার আবু সাঈদের ডেড বডিকে কবরে শোয়ানোর আগে, বিশেষ করে যখন ধৌত করা হয় আমাদের মুসলিম রীতি অনুসারে, সেই সময় উনি মাথার পিছনে রক্ত ঝরা অবস্থা দেখেছেন, মানে রক্তাক্ত ইনজুরি দেখেছেন এবং রক্ত দেখেছেন। এই প্রশ্নটাও কিন্তু আমি জেরায় করেছিলাম এবং এই প্রশ্নটিও কিন্তু জেরাতে আবু সাঈদের পিতা উত্তর দিয়েছিলেন। এখন প্রশ্ন আরেকটি করেছেন এই প্রশ্নের মধ্যে, সেটা হলো যে তাহলে মাথার যে আবু সাঈদের মাথার যে জখম, এটা কে করেছে? হ্যাঁ, এটারও উত্তর আমি তদন্তকারী কর্মকর্তাকে আল জাজিরার যে ৪৯.৫৫ সেকেন্ডের, অর্থাৎ মানে প্রায় ৫০ মিনিটের যে ভিডিও রিপোর্ট, ইনভেস্টিগেটিভ ভিডিও রিপোর্ট যেটা দেখানো হয়েছে, সেই রিপোর্টটা যেটা আবার তদন্তকারী কর্মকর্তা দাখিল করেছেন, সেই রিপোর্টে আমি কিছু ভিডিওর অংশ দেখাইছি, মানে বলছি, আর আদালতে প্রসিকিউশন টিমের লোকজন দেখিয়েছেন উন্মুক্ত ট্রাইব্যুনালে, এবং সেখানে প্রদর্শিত হয়েছে যে ৬ জন পুলিশ আবু সাঈদকে লাঠি দিয়ে পিটিয়েছেন। এবং এই ৬ জন পুলিশের মধ্যে তখন আমি আবার জিজ্ঞাসা করেছি তদন্তকারী কর্মকর্তাকে যে, "আপনি এই ৬ জন পুলিশের মধ্যে", উনি কাউন্টডাউন করে দেখেছেন ৬ জন আমার প্রশ্নের উত্তরে। বাস্তবেও ৬ জন পুলিশ তাকে হিট করেছে তার মাথায়। তখন আমি প্রশ্ন করলাম যে, "এই ৬ জনের মধ্যে আপনি এবং কতজনকে" সেই ভিডিও আ আপনারা পেয়েছেন। হ্যাঁ, সেটা ওই আল জাজিরার ভিডিও। সেই আল জাজিরার ভিডিও। এবং আমি তখন এটা YouTube এও পাওয়া যায়। এখনো আপনি দেখতে পাবেন। জুলাইয়ের ৩৬ দিন নামে যে আল জাজিরার ভিডিও, বা দর্শক যারা দেখতেছেন ওনারাও দেখতে পাবেন। মূল বিষয়টা হলো যে এখানে ওই আ যেটা বলতেছিলাম যে অ্যা আপনার ওই ৬ জন পুলিশের, আমি যখন আবার প্রশ্ন করি তদন্তকারী কর্মকর্তাকে যে, "আপনি কতজনকে শনাক্ত করতে পেরেছেন এই মামলায়?" তখন উনি উত্তর দিয়েছেন মাত্র ১ জনকে। তখন স্বভাবতই প্রশ্ন এসে যায় যে ৬ জন পুলিশ একত্রে আবু সাঈদের মাথায় ইনজুরি করে জখম করলেন, এবং যে জখম তার পিতা কবরে শায়িত করার আগে দেখলেন, এবং যে জখমের কারণে আরো একটা তথ্য আছে, সেটা হলো মানে স্ট্রেচারে যখন আবু সাঈদকে রাখা হয়েছে, তার মাথা যে অংশ স্ট্রেচারে রাখা হয়েছিল, বা মাথা যে স্ট্রেচারের যে অংশে ছিল, সেই অংশ কিন্তু রক্তাক্ত ছিল। স্ট্রেচারের অন্যান্য অংশে কোনো রক্ত ছিল না। তাহলে স্বভাবতই এখন ক্লিয়ারলি যে সেই ৬ জন পুলিশ যারা তার হেড ইনজুরি ঘটাইলেন, তার মধ্যে ৫ জন পুলিশকে অশনাক্তকৃত এবং আসামি অন্তর্ভুক্ত না করেই যে তদন্ত রিপোর্ট দাখিল করা হলো, ডেফিনিটলি এই তদন্ত রিপোর্টও প্রশ্ন মানে সন্দেহ মানে মুক্ত নয়, অথবা পরিপূর্ণ নয়। ইট ইস ডেফিনিটলি, এটা বলা যায় যে ডিফেক্টিভ। কেন? আল জাজিরার প্রতিবেদনেই বলা আছে যে ৬ জন পুলিশ তাকে হিট করেছে তার মাথায়, এবং তদন্তকারী কর্মকর্তা উন্মুক্ত ট্রাইব্যুনালে স্বীকার করেছেন যে ৬ জন পুলিশ আবু সাঈদের মাথায় ইনজুরি করেছে বা আবু সাঈদকে লাঠিচার্জ করেছে। তাহলে আপনি যেখানে স্বীকার করতেছেন যে ৬ জন পুলিশ তাকে আঘাত করেছে, সেখানে আপনি একজন পুলিশকে আসামি শনাক্ত করে বাকি ৫ জনকে কি কারণে শনাক্ত না করে তদন্ত রিপোর্ট দিলেন, এটার উত্তর কিন্তু তদন্তকারী কর্মকর্তা দিতে পারেননি, এবং এ থেকে প্রমাণিত হয় যে এই তদন্তটা ডিফেক্টিভ। এবং মূল আসামি যাদেরকে করা হলো, মানে বলা হচ্ছে যাদের, যে এরা নাকি গুলি করে মেরেছেন, তো তারা তখন রাবার বুলেট ছুড়ছিলেন। কি ধরনের রাবার বুলেট ছুড়ছিলেন? তদন্তকারী কর্মকর্তা কি সেটা বের করতে পেরেছেন? হ্যাঁ, এই বিষয়েও আমি প্রশ্ন করেছি যে
দুইজন আমার যে দুইজন আসামি যে সুজন চন্দ্র রায় কনস্টেবল এবং এএসআই আমির হোসেনের নামে ইস্যুকৃত দুটো 12 বোর শটগান ওনারা জব্দ করেছেন, মানে প্রসিকিউশন জব্দ করেছেন। কিন্তু এই 12 বোর শটগানে কি ধরনের বুলেট বা পিলেটস, যেটাকে অন্য ভাষায় বলা হয় আর্মস এন্ড অ্যামিউনিশনের ভাষায়, কি ধরনের বুলেট বা পিলেট ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে কিন্তু উনি কোনো কার্তুজ, উনি ওনার শব্দে বলেছেন যে কোনো কার্তুজ জব্দ করা হয় নাই। তাহলে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যে ব্যালাস্টিক রিপোর্ট করেছেন। ব্যালাস্টিক রিপোর্টে কিন্তু উনি জানতে চান নাই যে এই শটগান দুটোতে কি ধরনের বুলেট বা পিলেট ব্যবহার করা হয়েছে। তাহলে এই শটগানে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হলো আপনার রাবার বুলেট অথবা লেড লেড পিলেটস। তো এখন কোশ্চেন হলো, বা মেটাল পিলেটস। তো এখন যেহেতু জব্দ করা হয় নাই যে কোন ধরনের কার্তুজ ব্যবহার করা হয়েছে, আবার ব্যালাস্টিক রিপোর্টে কনসার্ন যে এক্সপার্ট তার কাছেও জানতে চাওয়া হয় নাই। তবে কনসার্ন এক্সপার্ট যেটা বলেছেন যে ওই শটগানের সোয়াবে লেড নাইট্রাইট মূলক পাওয়া গিয়েছে। তো এখন আমি তখন সেই বিষয়ে প্রশ্ন করেছি, এই যে আপনি যে ব্যালিস্টিক রিপোর্টে যে লেডের উপস্থিতির কথা আপনি বললেন, এটা মানুষের শরীরের জন্য হ্যাজার্ডাস কিনা, মানে হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস, এই প্রশ্নের উত্তরে উনি বলেছেন এটা আমি বলতে পারবো না। তখন আমি আরেকটি প্রশ্ন করেছি যে এই যে আমি গুগল করে দেখেছি ওনাকে জিজ্ঞাসাবাদের আগে, যে বাংলাদেশ পুলিশের জন্য অথবা আনসারের জন্য যে 12 বোর যে শটগান কেনা হয়, এটা সাধারণত বিদেশ থেকে কেনা হয়, এবং এই শটগানের যে বুলেট বা পিলেটস সেটাও কিন্তু বিদেশ থেকে কেনা হয়। পার্টিকুলারলি এই 12 বোর শটগানস এবং তার যে পিলেটস বা বুলেটস, এটা তুরস্কের ডিফেন্স কোনো মানে ম্যানুফ্যাকচারার যে কোম্পানি অনেকগুলো আছে, তাদের যে কোনো একটি থেকে কেনা হয়েছে। তো সেই কারণে গুগলের এই তথ্য নিয়ে আমি কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করি যে আপনি এই উৎপাদন উৎস, আপনি খেয়াল করেন শব্দ এভাবেই আমি প্রশ্ন করেছি, এবং অলরেডি আমি সার্টিফিকেট কপি পেয়েছি। আমি যা বলতেছি সবকিছু কিন্তু এখন সার্টিফিকেট কপির আলোকে বলতেছি। যে আমি তদন্তকারী কর্মকর্তাকে বলেছি যে আহ, এই যে আপনি যে 12 বোর শটগান এবং শটগানের যে পিলেটস বা বুলেটস, এর উৎপাদন উৎস সংক্রান্ত কোনো কাগজপত্র জব্দ করেছেন কিনা বা সংগ্রহ করেছেন কিনা, উনি বলেছেন না। তাহলে একটা জিনিস এসে যায় যে এই যে 12 বোর শটগানে কি ধরনের বুলেটস বা পিলেটস ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু 16ই জুলাই 2024-এ আবু সাইদ যখন পুলিশের মানে 6 জন পুলিশ কর্তৃক হেড ইনজুরি এবং তার পরবর্তী যে অভিযোগ অনুসারে যে ঘটনায় মারা গেছেন বা ডিসিস্ট হয়েছেন, এবং সেই ঘটনায় পুলিশ, তাহলে ডেফিনেটলি পুলিশের হাতে যে 12 বোর শটগান এবং যে বুলেটস বা পিলেটস সরবরাহ করা হয়েছিল, তাহলে সেটা বাংলাদেশ সরকারের একটা ক্রয় কমিটি আছে। সেই ক্রয় কমিটি ডেফিনেটলি সেটা, যেহেতু বাংলাদেশে উৎপাদিত আর্মস এন্ড অ্যামুনিশন না, তাহলে তুরস্ক অথবা অন্য যে দেশ থেকেই কিনুক না কেন, সেই ক্রয় সংক্রান্ত কমিটিতে এই ডকুমেন্টস গুলো আছে, অথবা পুলিশের আইজিপির যে হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অধীনে বা কাস্টডিতে ওখানে আছে। সেই বিষয়টিও মাথায় রেখে আমি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এই 12 বোর শটগানস এবং তার বুলেটস বা পিলেটস সংক্রান্ত কোম্পানির যে ম্যানুফ্যাকচারার কোম্পানির কোন কাগজপত্র জব্দ করেছেন কিনা। কেন এই প্রশ্নটি মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সকল শটগানস এবং এর যে বুলেটস বা পিলেটস যে সকল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে অন্যান্য দেশে সরবরাহ করেন, তাদের কিন্তু একটা আইএসও সার্টিফিকেট থাকে। তাদের কিন্তু ওখানে ক্লারিফিকেশন করা থাকে যে এই বুলেটস বা পিলেটসটি হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস। তা আমার মানে কাছে মনে হয়েছে প্রাণঘাতী নয়। হ্যাঁ, প্রাণঘাতী নয়। নন হ্যাজার্ডাস যদি হয়, সেই নন হ্যাজার্ডাস কি পর্যন্ত সেটা হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে এই ডকুমেন্টস গুলো যদি আমরা পাইতাম তাহলে সুবিধা হইতো। তাহলে ওখানেই আমাদের পরিষ্কার হয়ে যাইত যে, যে বুলেটস বা পিলেটস এর কথা বলা হয়েছে 12 বোর শটগানের জন্য, এটা তুরস্ক না অন্য কোন কান্ট্রি থেকে আনা হয়েছে, এবং সেটা
হ্যাজার্ডাস না নন হ্যাজার্ডাস, এবং যদি সেটা নন হ্যাজার্ডাস হয়ে থাকে তাহলে এই যে আবু সাইদের পরিহিত গেঞ্জিতে যে কালো রঙের গেঞ্জিতে যে ছিদ্র নাই, তাহলে সেটা কিন্তু সমর্থন করে। এই কারণে আমি একটি আবেদন দিয়েছিলাম ট্রাইব্যুনালে ১৩ তারিখে, ১৩/১/২০২৬ ট্রাইব্যুনাল অন মেরিট এটা রিজেকশন করেছেন। বাট কেন? এটা ভবিষ্যতে হয়তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন যখন আপিলে শুনানি হবে সেই সময় হয়তো এই বিষয়টি আবার আসতে পারে বা বিবেচনায় আসতে পারে। যেহেতু ট্রাইব্যুনাল আ অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি এনেছেন যে মানে তার মানে আদালতে মামলাটি হয়েছে যেভাবে আবু সাইদ মারা গেছেন অভিযোগে, এখন সেই অভিযোগের যে অস্ত্র, সেই অস্ত্রের যে গুলি, কার্তুজ, প্যালেট যেটাই বলেন, সেটাই তার মানে এখন পর্যন্ত জব্দও করা হয় নাই এবং সেটা ঠিক কি ধরনের ছিল সেটা বের করারও কোনো চেষ্টা তদন্তকারী কর্মকর্তা করেন নাই। আর আদালতও আপনার সেই আবেদন গ্রহণ করলেন না। এখন এটা আসলে একটা বিষয় আমি বলতে পারব না যে তদন্তকারী কর্মকর্তা মানে ব্যবস্থা বা চেষ্টা করেছেন কিনা। তবে এটা সত্য যে তদন্তকারী কর্মকর্তা যেহেতু জব্দ করেন নাই বা জব্দ করতে পারেন নাই, তাহলে ভিতরে উনি চেষ্টা করে থাকলেও সেটা উনার ব্যাপার। কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যেটা সেটা হলো যে মানে কার্টিজ বলে এটাকে। বাংলায় হয়তো অনেকে বলে কার্তুজ, এই কারণে হয়তো তদন্তকারী কর্মকর্তা কার্তুজ বলেছেন। এই যে কার্তুজ জব্দ না করার ফল যেটা দাঁড়ালো, এই বিষয়টা হলো অজানা থেকে যাচ্ছে যে এটা আসলে রাবার বুলেট ছিল কিনা, না লেড লেড পিলেট ছিল, বা মেটাল বুলেট ছিল, অথবা এটা হ্যাজার্ডাস ছিল না নন হ্যাজার্ডাস ছিল, কোনো কিছুই কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে না। ফলে দিস এই আনক্লিয়ার পজিশন অফ দা 12 bore guns and its bullets or pellets brings the doubtfulness, and this doubtfulness brings the favor to the accused concerned. অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু মানে রক্ত পাওয়া গেল স্ট্রেচারে, পিতা দেখলেন, সুরত হাতের রিপোর্টে দেখা গেল সবই হলো হেড ইনজুরি, মাথার পেছনে তার ইনজুরি, জখম থেকে রক্তপাত। আহ, এখন টি শার্টেও ফুটো নেই, কাজেই মানে গুলিবিদ্ধ হয়েছেন তার কোনো প্রমাণ আবু সাইদের এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাহলে মামলাটা কেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই দাবিতে হচ্ছে? কারণ আপনি বলছেন হেড ইনজুরিও তো ঘটেছে পুলিশের আহ, মানে প্রহারেই। তাহলে সে পুলিশদের চিহ্নিত করা হলো না, অন্য পুলিশদেরকে অভিযুক্ত করা হলো যা গুলির দায়ে, কিন্তু তারা রাবার বুলেট ছুড়েছেন বলে বলছেন। সরকার তখনও লিথাল গুলি ছোড়ার কোনো অনুমতি দেন নাই এবং গেঞ্জিতে কোনো মানে ছিদ্র নাই। আমি জানি না এই প্রশ্নের উত্তর দেওয়া অতিরিক্ত জটিল কিনা, কিন্তু মামলাটা তাহলে এভাবে সাজিয়ে দুর্বল করা হলো কেন? পুলিশকে তো হেড ইনজুরির জন্যও অভিযুক্ত করা যেত। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা একটা দিক থেকে যদি ভাবা হয় যে আসলে মামলাটি শুধুমাত্র এই হেড ইনজুরির জন্য যে পুলিশগণ দায়ী ছিলেন, যে ৬ জন পুলিশ, তাদের সহ অন্যান্য পুলিশের যারা দায়ী বা উপরের যে সকল পুলিশের অফিসার্স আছেন বা এই সংশ্লিষ্ট ঘটনায় যারা দায়ী, তাদেরকে কিন্তু দায়ী করে মামলাটা করলে মামলার এক ধরনের বিচার আসতো। এবং সেটা মানে একটা ডাইমেনশন। কিন্তু মামলা দুর্বল কেন করলো বা দুর্বল কেন মানে প্রসিকিউশনের কাছে মনে হলো না, এইটা কিন্তু বা আমার পক্ষে বলা সম্ভব না। কারণ এটা প্রসিকিউশন কেস। এটা প্রসিকিউশন কেস যেভাবেই কেস করবেন এটা তাদের এখতিয়ার। এইটা কিন্তু জাস্টিফিকেশন হবে অনারেবল ট্রাইব্যুনাল, এবং আমাদের অনারেবল ট্রাইব্যুনাল নাম্বার 2 যেখানে এই মামলাটি বিচার হয়ে মানে হচ্ছে, এবং আমি মনে করি যে অত্যন্ত, অত্যন্ত একটি মানে সক্ষম ট্রাইব্যুনাল এবং অত্যন্ত ন্যায়পরায়ণ একটা ট্রাইব্যুনাল। যে ট্রাইব্যুনালে আমি আশাবাদী যে এই সকল বিষয়ে মানে কনসিডারেশন নিয়ে একটি যথোপযুক্ত এবং জাস্টিফাইড একটি রায় আমরা না, শুধু সারা বিশ্ব দেখবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই মামলা সংক্রান্ত নয়। তবে আপনি অভিজ্ঞ জন হিসেবে নিশ্চয়ই এই কৌতূহলের জবাব দিতে পারবেন। মানে এই ২০২৪ এর জুলাই আন্দোলনের ব্যাপক প্রাণঘাতী সব মানে ব্যাপক প্রাণহানির পর 7.62 বোর্ডের কথাও তো আমরা ব্যাপকভাবে শুনেছি।
এবং আপনি জাতিসংঘ রিপোর্টটা দেখেছেন কিনা, সেখানেও বারবার জাতিসংঘের বিশেষজ্ঞ দল বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করবার জন্য কোন কার্তুজ, ওই যে আবারও বলি মানে কার্ট্রিজ বলেন বা কার্তুজের গুলি, কি ধরনের গুলি ব্যবহৃত হয়েছে সেই গুলিগুলো জব্দ করা, এবং একেকজন নিহত ব্যক্তির বুকের ভেতর বা ইনজুরির ভেতরেও গুলি পাওয়া যাওয়ার কথা, সেগুলো জব্দ করা হয়েছিল কিনা সেগুলো পরীক্ষা করে দেখা, কোন অস্ত্রে, সেই অস্ত্র পুলিশ ব্যবহার করে না সেনাবাহিনী ব্যবহার করে, আনসার করে নাকি কেউই করে না অন্য কেউ করে কিনা সেগুলো জানতে, এটা জানা দরকার। তাহলে এই যে অস্ত্র এবং গুলি জব্দ করায় এই কি বলবো, গাফিলতি তো বলা উচিত না, মানে এই ব্যর্থতা তো মামলাগুলো এবং রহস্য ভেদ করতে আসলে একটা বড় ধরনের খুঁত তৈরি করবে। দেখেন, আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যে বলেছেন যে শুনেছেন। এই যে শোনা কথার উপর আসলে একজন আইনের ছাত্র হিসেবে অথবা আইনের প্র্যাকটিশনার হিসেবে হ্যাভিং লিটল বিট এক্সপেরিয়েন্স অফ মোর দ্যান 9 ইয়ার্স অ্যাজ জাজ, আমি আসলে এটা বলতে পারি না। কারণ এটা আসলে তখন কি হয়, এটা লেমন টক্স হয়। আমি যেটা বলতে পারি সেটা হলো যে, যে পার্টিকুলার মামলায় যে বিষয়টি নিয়ে মানে অভিযোগ করা হবে এবং সেই বিষয়ে সেই পার্টিকুলার বিষয়ে বিবেচনা করতে হবে। যেমন আবু সাঈদ হত্যা মামলায় যে গুলি করে হত্যার যে অভিযোগটা আনা হয়েছে, সেই গুলির বিষয়ে যে 12 বোর শটগান জব্দ করা হয়েছে, সেই সংশ্লিষ্ট বিষয়ে আমি কিন্তু আপনাকে বলতে পারলাম। কিন্তু অন্য মামলার সাবজেক্ট ম্যাটার যেটার ভিত্তি হলো হেয়ারসে, দ্যাট ক্যানট বি টোল্ড বাই মি না, না মানে অর বাই hearsay এনি না। মানে পারসন। আমি বলছি গুলি আপনাকে আসলে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবেই কিনা, যদি কাউকে গুলিতে হত্যার জন্য আপনার বিচারের মুখোমুখি করতে হয়। এটা ডেফিনিটলি একটা আসলে যেকোনো মামলা প্রমাণের জন্য সুনির্দিষ্ট কিন্তু মানে আপনার ইন্ডিকেটরস নাই। তবে কিছু, কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি যেটা বলেছেন যে গুলিতে মারা গেলে ডেফিনিটলি তখন গুলির জন্য যে কার্তুজ, এটা জব্দ করার একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু আবার এটা মানে কখনো নাও পাওয়া যেতে পারে। তাহলে তখন করতে হবে কি, সার্কামস্ট্যান্সেস আমার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স নিয়ে আসতে হবে। যে যেমন ধরেন গুলি লাগার ফলে হিউম্যান বডিতে আপনি মোদিস মেডিকো লিগ্যাল জুরিসপ্রুডেন্স, একটা বিখ্যাত মেডিকো লিগ্যাল জুরিসপ্রুডেন্স বই আছে। এই বইয়ে দেখবেন যে পিস্তলের গুলি বলেন অথবা শটগানের গুলি বলেন অথবা মানে চাইনিজ রাইফেলের গুলি বলেন অথবা বাংলাদেশ সেনাবাহিনীতে যে BT-08 একটা ইয়ে আছে, বন্দুক আছে, সেটারও গুলি বলেন, হোয়াট এভার মেবি, এই সকল গুলি লাগলে কি তার মানুষের হিউম্যান বডির যে সেল, মানে মানুষের সেলে কিভাবে এটা টিয়ার্ড হবে, কিভাবে ছিদ্র হয়ে যাবে, এগুলোর উপর কিন্তু ব্যাপক সায়েন্টিফিক যে নলেজ আছে, সায়েন্টিফিক, এবং সেটা হলো ওই বইয়ে চিত্র সহকারে আছে। সেই সকল বিষয় কিন্তু হাজির করতে হবে। তাহলে সেই বিষয়গুলো যদি হাজির না করা হয়, তাহলে তখন ইট উইল ক্রিয়েট দ্য ডাউট। যেমন ধরেন যদি এই যে আপনি বললেন যে ছিদ্র নাই, বা যে প্রশ্নটি আপনি শুনেছেন জন্যই আমাকে প্রশ্ন করলেন। আমিও বললাম যে হ্যাঁ, এইভাবে আদালতে এসেছে। ট্রাইব্যুনালে এই যে প্রদর্শিত গেঞ্জির অংশবিশেষে যে ছিদ্র নাই, তাহলে ছিদ্র না থাকলে একটা কোশ্চেন এসে যায় যে তাহলে কি গুলি ঢোকে নাই? ডেফিনিটলি তাহলে যে গুলি ঢোকে নাই, এই প্রিজাম্পশনটা বা এই মানে অনুমানটা চলে আসে। তাহলে এই ধরনের সুনির্দিষ্ট কোনো কিছু বলা না থাকলেও পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, গুলির ফলে যে সকল ঘটনা ঘটতে পারে, সেই সকল বিষয় মাথায় রেখে কিন্তু একটা তদন্ত করা উচিত বলে আমি